বুঝলেন সত্যদা, আমাদের আগে থেকেই তৈরি থাকতে হবে, না হলে হঠাৎ করে বেশি অর্ডার এলে যোগান দিতে অসুবিধা হবে। সে তো বুঝি, পয়লা বৈশাখ বলে কথা, অনুষ্ঠান তো আর কম হবে না। সেখানে আমাদের আড়তের মাছের চাহিদা সব থেকে বেশি। তা শুধু রুই কাতলা নয়, গত বছর তো চিংড়িরও অনেক চাহিদা ছিল। ভাগ্যিস আমরা আগে থেকে তৈরি ছিলাম। চিন্তা করবেন না, এবারেও সব ব্যবস্থা হয়ে যাবে। নববর্ষের দিন ভোর রাতে সব পুকুরেরই মাছ ধরার ব্যবস্থা করব। বেশ কিছু বড় রুই কাতলা হয়েছে। রুই কাতলা নিয়ে আমার চিন্তা নেই, তবে চিংড়িগুলো যথাসময়ে বড় হলেই হয়। উপযুক্ত খাবার তো সময় মতো দেওয়া হচ্ছে, ঠিক দেখবেন তৈরি হয়ে যাবে। আর হ্যাঁ, ওই মাছ ধরার সময় আমি আপনি ছাড়াও দু একজন করে নিজেদের লোক থাকতে হবে। জাল টানার পর বড় মাছগুলো আলাদা করে অন্য মাছগুলোকে আবার পুকুরে ছেড়ে দিতে হবে। সে থাকবে সবাই, তাছাড়া তিনু তো থাকবে সব হিসাব রাখার জন্য। সত্যি সত্যদা, আপনার ছেলে তিনু হিসেব পত্রের দায়িত্ব নেওয়ার পর থেকেই আমার চিন্তা অর্ধেক হয়ে গিয়েছে। আগে চুরি চামারিও সব বন্ধ হয়েছে। সে তিনু অঙ্কে বরাবরই ভালো, আর ওরা দুই ভাই বোন তো তারক কাকু বলতে অজ্ঞান। তিন্নি তো আবার আমাকে বলে মাছ কাকু। হ্যাঁ, খুব দুষ্টু হয়েছে মেয়েটা। না না, কি যে বলেন, ভারী চটপটে বুদ্ধিমতী মেয়ে আপনার তিন্নি, আর মাছ বলতে অজ্ঞান। হ্যাঁ, খুব মাছ পাগল মেয়েটা, রোজ খাওয়ার পাতে মাছ চাই। পয়লা বৈশাখের মাছগুলো সব ঠিকঠাক ভাবে জোগান দেই, তারপর পুকুরের সব থেকে বড় মাছটা আমি তিন্নিকে দেব। না না, তার কি প্রয়োজন, আমরা মাত্র 4 জন, অত বড় মাছ নিয়ে কি হবে? আচ্ছা, তাহলে রাত্রে আমার বাড়িতেই ভোজ হবে। কর্মচারী সবাইকেই ডাকবো, আপনারা সবাই তো আছেনই, সবাই মিলে অঢেল মাছ ভাত খাওয়া যাবে। সেই ভালো, রান্নার ব্যবস্থা না হয় আমিই করে দেব। বাহ, তাহলে তো খুব ভালোই হবে। একলা বৈশাখ, বুঝলি দাদা? একলা বৈশাখ আমাদের একটা অনুষ্ঠান হবে। একলা বৈশাখ আবার কি রে? বল, পয়লা বৈশাখ। সে যাই হোক, নববর্ষ এবারে ঠিক তো? অনুষ্ঠান হবে, কি আনন্দ বল দাদা। তা কোথায় হবে অনুষ্ঠান? মাছ কাকুর বাড়িতে অনেক খাওয়া দাওয়া হবে, বড় বড় সব মাছ রান্না হবে। ও, মাছ হবে, ব্যাস তাহলে আর কি। মেছো ভূতটা ঠিক মাছের গন্ধ পেয়ে গিয়েছে। সে তুই আমাকে যাই বল দাদা, মাছ খেতে আমার খুব ভালো লাগে। মাছ পেলে আমার আর কিচ্ছু চাই না। সে আর নতুন কি, মাছই তো তোর ধ্যান জ্ঞান। তা তোকে কে বললো? কেন, বাবাই তো বলেছে সাত সকালে অনেক মাছ ধরা হবে, সবই বড় বড় মাছ। তার মধ্যে সব থেকে বড় মাছটা আমার জন্য রাখা হবে। ও বাবা, অত বড় মাছ তুই একলা খাবি বুঝি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একলা বৈশাখে একলাই খাবো। ঠিক আছে, আমি পয়লা বৈশাখে করলাই খাবো। না রে দাদা ভাই, আমি একলা না, সবাই মিলে মজা করে মাছ ভাত খাবো। তুই রাগ করিস না রে আমার ভালো দাদা। আহারে, পাকা বুড়ি একটা। আচ্ছা এবারে বল, পয়লা বৈশাখে খাওয়া দাওয়া ছাড়া আর কি হবে? হবে তো, ফাংশন হবে। আমি বাবাকে বলেছি একটা নাচ করব। এসো হে বৈশাখ এসো এসো। তাহলে তো ভালোই হবে, আমি খুব করে হাততালি দেব। তোকেও কবিতা বলতে হবে, বাবা বলেছে। না, ওই মেছো তারকের সঙ্গে তো কিছুতেই পারা যাচ্ছে না। কত রকমই তো চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। মাঝখান থেকে প্রতিবারই আমার মুখ পুড়লো। তা আমার কথা তো আপনি শোনেনি না, সব কাজ তো আর গায়ের জোরে হয় না, মাঝে মাঝে মাথাও কাটাতে হয়। আহা, অত হেয়ালি না করে কি বলতে চাও বলো, আর যা করার তাড়াতাড়ি করতে হবে। পয়লা বৈশাখের অনুষ্ঠানে মাছের যোগান দেওয়ার বড় বড় বরাদ্দ সবই ওই তারকে পেয়েছে। তা পাবেই বা না কেন? ওর পুকুরগুলোর মাছগুলো কত স্বাস্থ্যবান, সুস্বাদু, কত যত্ন নেয় ওরা। বিশেষ করে ওই তিনুর বাবা সত্য আসার পর থেকে তারকের মাছের ব্যবসা কোথা থেকে কোথায় পৌঁছে গিয়েছে।
আর আমার মাছের ব্যবসা তো নিচেই নেমে যাচ্ছে। আগে খারাপ মাছ দিয়েও কত মুনাফা করতাম, আর এখন দেখো মনিম, যা করার করো, কিন্তু ওই তারকের মাছের ব্যবসা বন্ধ করাতেই হবে। আচ্ছা দেখি কি করা যায়। ওই সত্য বেটাকে ভাগিয়ে আনতে পারলে তারকের ব্যবসা আর বেশি দিন চলবে না। লোভ দেখাতে হবে। হবে না। আগে একবার অনেক টাকার লোভ দেখিয়েছিলাম, কোনো লাভ হয়নি। এমনকি ওর ছেলে তিনু আর ছোট্ট মেয়েটাকেও ধরে আটকে রেখেছিলাম। সে তো জানি, ভারী চালাক ওরা দুজন। মাঝখান থেকে পুলিশের হাঙ্গামা হয়েছিল। কিন্তু পয়লা বৈশাখের আগেই যা করার করতে হবে, তাহলে মাছের বরাতগুলো আমাদের কাছেই আসবে। একবার ভাবছি তারকের এই পুকুরগুলোতে বিষ দিয়ে দেব, সব মাছ মরে ভেসে উঠবে। কিন্তু তাতে অনেক ঝামেলা আছে। পুলিশ সবার আগে আপনাকেই সন্দেহ করবে। না না, ওসব 19-20 কিছু নয়। কোন রকম পুলিশের ঝামেলা আমি চাই না এবার। অন্য কিছু করতে হবে এবার, যাতে সাপও মরে আর লাঠিও যাতে না ভাঙে। আচ্ছা দেখছি কি করা যায়। নববর্ষের তো আর মাত্র কয়েকদিন বাকি। এসো হে বৈশাখ এসো এসো। ও খুকি, খুকি। এখানে খুকি কেউ নেই, শুধু আমি আছি, তিন্নি। ও আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমাকে ডাকছিলে কেন কাকু? না মানে এই রোদে একা একা দাঁড়িয়ে আছে তো, ভাবলাম কোনো বিপদ হয়নি তো। না না, কোনো বিপদ হয়নি। আমি তো একা একা এখানে দাঁড়িয়ে গানের রেওয়াজ করছি। পয়লা বৈশাখে ফাংশন হবে তো, তুমিও কিন্তু দেখতে আসতে পারো কাকু। ও তাই নাকি? পয়লা বৈশাখে ফাংশন হবে? তা কোথায় হবে? তোমাদের স্কুলে বুঝি? না না, স্কুলে নয়, মাছ কাকুর বাড়িতে। মাছ কাকুর বড় মাছের কারবার তো। সকালে খুব বড় বড় মাছ ধরা হবে, আর বিকেলে ফাংশন হবে। তারপর খুব করে খাওয়া দাওয়া। ও তারক বাবুর বাড়ি বুঝি? হ্যাঁ তো, তুমিও আসতে পারো কাকু। মাছ কাকু আমাকে ভালোবাসে তো, তাই আমি বললেই হয়ে যাবে। বাহ, সে তো ভালো কথা। আচ্ছা এবার বলো তো, সকালে বড় বড় মাছগুলো কারা নিয়ে যাবে? কি যে বলো কাকু, আমি ওসব জানবো কি করে? তবে আমার দাদা জানে। দাদা কিন্তু অনেক ভালো ছেলে, অঙ্কে এত নাম্বার পায়। ও তুমি তো কিছুই জানো না, তা জানবেই বা কি করে? খুকি তো। না না, আমি মোটেও খুকি নই। আচ্ছা তাহলে বলো, কি কি জানো তুমি? জানি তো, পয়লা বৈশাখের দিন সকালবেলা এই সব পুকুর থেকে মাছ ধরা হবে। তারপর বেছে বেছে বড় মাছগুলো নিয়ে গাড়ি করে বাবা শহরে গিয়ে দিয়ে আসবে, আলাদা আলাদা জায়গায়। ও তাই বুঝি? কে বলেছে তোমাকে? বানিয়ে বানিয়ে বলছে না তো? হুম, আমি মোটেও মিথ্যা কথা বলি না। বাবা নিজেই তো বলেছে আমাকে কাল গল্প করতে করতে। বাবা খুব ভালো গল্প বলে, জানো তো কাকু। আচ্ছা আচ্ছা, আমি যাই এখন। ও কাকু, তুমি আসবে তো আমাদের ফাংশন দেখতে? মাছ ভাতও খাওয়াবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, মাছ ভাত খাবো আর সবাইকে ভালো মতোই খাওয়াবো। আমার তাড়া আছে, যাই এখন। যা, ছাতা কাকু তাড়াহুড়ো করে তো চলেই গেল, আমার গানটা শুনেই গেল না। নাচও তো দেখাতে পারতাম। এসো হে বৈশাখ এসো এসো। তিন্নি, এই তিন্নি, কি করছিস তুই একা একা এখানে? আমি আর মা কখন থেকে খুঁজে যাচ্ছি। তুই দাদা কিচ্ছুটি জানিস না, আমি একা কোথায়? এতক্ষণ ছাতা কাকু ছিল না এখানে। ছাতা কাকু মানে? ওই যে এক কাকুর সাথে কত গল্প করছিলাম, তার নাম তো জানি না। মাথায় ছাতা ছিল, তাই ছাতা কাকু ডাকলাম। মাথায় ছাতা? সে তো কিছুক্ষণ আগে ওই মহাজনের মুনিমকে দেখলাম। সে তো মোটেই ভালো লোক নয়। কিছু জিজ্ঞাসা করছিল তোকে? না না, জিজ্ঞাসা করবে কেন? কিন্তু আমাকে খুকি বলল যে, তাই রাগ হয়েছিল আমার। আচ্ছা বাড়ি চল এখন। বাবা ফিরলে বাবাকে সব বলবি কি কথা হয়েছিল, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। তুই আমাকে যতটা বোকা ভাবিস, আমি কিন্তু মোটেও তত বোকা নই।
না না, তুই একটা মস্ত পাকা বুড়ি। চল বাড়ি চল তাড়াতাড়ি। যা বললে মুনিম, তা যদি সত্যি হয় তাহলে আর আমাদের পাই কি? না না, ভুল হওয়ার জায়গা নেই। একেবারে ওই সত্য বেটার নিজের মেয়ের মুখের কথা। আমি খুঁটিনাটি সব ভালো করে জিজ্ঞেস করে নিয়েছি। তাহলে আর কি, মাছ ধরুক বেশি করে বেটারা, তারপর যখন গাড়ি করে মাছ শহরে নিয়ে যাবে সেই জঙ্গলের পথে ধরবো ওদের। তা কজন যাবে মাছের সঙ্গে? মাছ নেওয়ার গাড়ি তো ওই ড্রাইভার ছাড়া আর একজনই থাকবে, সে ওই বেটা সত্য। দুজনকে কবজা করতে আর কি, গোটা চারেক মুস্কো দেখে গুন্ডা নিয়ে চলে যাবে, ওদের হাত পা ভেঙে ফেলে রাখবে জঙ্গলের মধ্যে। আর মাছের গাড়িটা নিয়ে আমরা যাব শহরে। আপনি খদ্দের জোগাড় করে রাখুন বেশি করে। আহ, সে আর বলতে, এক ঢিলে দুই পাখি। ওই তারকের খদ্দেররা মাছ না পেয়ে চড়বে তারকের উপরে, ওর ব্যবসা লাটে উঠবে, আর সেই ভালো ভালো মাছ আমি আমার খদ্দেরদের দেব। আহা, আমার পুরনো সুনাম ফিরে পাবো। খুব জব্দ হবে বেটারা। তবে এই বাচ্চা মেয়েটা কিন্তু খুব ভালো, আমাকে কত করে মাছ ভাত খাওয়ার জন্য বললো। কত মায়া লাগছে। ওর বাবাকে না মেরে ছেড়ে দেবো ভাবছি। শত্রু শেষ রাখতে নেই, চিনে ফেললে পরে পুলিশি ঝামেলায় পড়বো, লেখা চুকলেই ভালো। সত্যি এবার প্রচুর মাছ উঠেছে। এবার ভালোই ভালোই শহরের খদ্দেরদের কাছে মাছ পৌঁছে দিতে পারলেই নিশ্চিন্ত। সে চিন্তা নেই, আমি নিজে যাচ্ছি তো, একাই সব সামলে নেব। মাছের গাড়িগুলো ছোট তো, তাই সঙ্গে একজনের বেশি তো যাওয়া যাবে না, না হলে আমি যেতাম। না 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 না, আপনি তিনুর সাথে বসে হিসাবটা করে নিন। আমি মাছগুলো শহরে পৌঁছেই ফিরে আসব। এদিকে রান্না বান্না সব করতে হবে তো। আচ্ছা ঠিক আছে, তিনু বলল ওর সাথে একটু কোথাও যেতে হবে, সে আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, তিনুর সাথে আমার কথা হয়েছে, আপনি চিন্তা করবেন না। ওই তো মনিম, দেখো দেখো, ওই তারকের মাছের গাড়ি মনে হচ্ছে না? হ্যাঁ তাই তো। চলো ভাইরা, দূর থেকে ফলো করি ওদের, তারপর জঙ্গলের মধ্যে গাড়ি ঢুকলে ঘিরে ফেলবো। কাজ শেষ করে এখানেই চলে আসবে সবাই, আমি এখানেই থাকবো। যে আজ্ঞে কর্তা। এই, নাম গাড়ি থেকে দুজনে, না হলে গলা কেটে ফেলে রাখবো এই জঙ্গলে। আমাদের মেরে পালাবে ভেবেছ? কেন, এই জঙ্গলে কেউ আসবে নাকি তোকে বাঁচাতে? নেহাতি তোর বোকা মেয়েটা আমাকে কত করে নিমন্ত্রণ করলো, তাই তোকে জানে না মেরে ছেড়ে দেবো। মেয়ে আমার মোটেও বোকা নয়, ওই সব আমাকে গুছিয়ে বলেছে। তাই ওই ধূর্ত মহাজনের সব চালাকি আমরা আগে থেকেই ধরে ফেলেছি। মানে কি কি করবি তুই? কেন, ওই যে পুলিশের গাড়ি চলে এসেছে, এবার কোথায় পালাবে বাবা চাঁদু? এই হ্যান্ডস আপ, কেউ নড়বি না জায়গা থেকে। সত্যবাবু, আপনি ওদের হাত থেকে ছুরিগুলো নিয়ে নিন তো। এই, নড়লেই গুলি করে দেব। তুমি সবাইকে ধরে এনেছো পুলিশ কাকু, তুমি সত্যিই বীর পুরুষ। কেন, তোমরা দুই ভাই বোনও তো কম যাও না। কাল তো থানায় গিয়ে সব সুন্দর করে বুঝিয়ে এসেছিলে ওদের মতলবের কথা, তাই তো ওরা এত সহজে ধরা পড়লো। ওসব তো দাদার বুদ্ধি। আমি তো গিয়েছিলাম তোমাদের আজকের পয়লা বৈশাখের অনুষ্ঠানের জন্য নিমন্ত্রণ করতে। আমি নাচ করব কিন্তু আজ, সবাইকে দেখতে হবে। আচ্ছা, এই সব গুন্ডাদের হাজতে রেখে আমরা আসবো তোমাদের ফাংশন দেখতে। কি ঠিক আছে তো? ঠিক আছে, তবে পুরো ঠিক নেই। এই তেমনি, তোর আবার কি হলো? না গো পুলিশ কাকু, এদের এখনই নিয়ে যেও না। এই ছাতা কাকুকে আমি তো নিমন্ত্রণ করেছিলাম আজকের অনুষ্ঠানে। আগে ওরা সবাই অনুষ্ঠান দেখুক, মাছ ভাত খাক, তারপর না হয়
নিয়ে যাবে থানাতে। ও এই কথা, তাহলে ঠিক আছে। এরা তোমার নাচ গান দেখে পেট পুড়ে মাছ ভাত খেয়ে তারপর জেল হাজতে যাবে। ও দাদু, ও আমপোড়া দাদু, তোমার সব হলো? এক্ষুনি তো শহর থেকে বাস এসে পৌঁছবে। তা বাপু, সব তৈরি আছে, তবে জলটা বেশি ঠান্ডা হয়নি। জলের আর কি দোষ, যা গরম পড়েছে। কবে যে একটু বৃষ্টি হবে তা কে জানে। বাইরে কেমন কাঠ ফাটা রোদ্দুর দেখেছিস? এবছরও মনে হচ্ছে গরমটা অনেক বেশি পড়বে। হ্যাঁ, খবরের কাগজেও দেখলাম সেরকমই লিখেছে। দাও, বালতিটা দাও তো, আর এক বালতি জল নিয়ে আসি কল থেকে। না হলে তো তুমিই রোদের মধ্যে যাবে জল আনতে। আচ্ছা ঠিক আছে, আমি পোড়া আমগুলো ছাড়িয়ে রাখি। আজ মনে হচ্ছে সবাই বেশি করেই আমার আম পোড়া শরবত খাবে। সত্যি দাদু, তোমার আম পোড়া শরবতের জবাব নেই। পুদিনা পাতা দেওয়াতে আরো বেশি ভালো লাগে। বাস থেকে নেবেই সবাই হুমড়ি খেয়ে পড়ে তোমার এখানে। আজ থেকে তো নয়, সেই 15 বছর ধরে গরমের সময় শরবত বানাচ্ছি। তুমিও বাপু শরবত খেয়ে তারপর জল আনতে যাও। আহ, তোমার শরবতের কোনো জবাব নেই। আজ কিন্তু দাদু মিষ্টি একটু বেশিই লাগছে। চিনি বেশি দিয়েছো নাকি? আরে না হে বাপু না, মন ভালো থাকলে শরবত এমনি বেশি মিষ্টি লাগে। কি হে ননি, জল নিয়ে কি করবে অবেলা? না গো দাদা, আমার জন্য নয়, এই জল ওই আমপোড়া দাদুর জন্য। ও বুঝেছি, শহর থেকে বাস আসার সময় হয়ে গেল যে। খুব ভালো শরবত বানায় কিন্তু ওই দাদু। সে তো জানি, সেই ছোটবেলা থেকেই তো দেখছি। ও বুড়ো গরম পড়লেই আম পোড়া শরবত খাওয়াতো সবাইকে। আমিও শহর থেকে বাসে ফিরে এসে কতবার খেয়েছি। আর আশ্চর্যের কথাই যে দাদু শরবতের পয়সাও নেয় না কারো থেকে। নিজের খরচে আর খাটুনিতে গরমের দিনে রোজ সবাইকে ঠান্ডা শরবত খাওয়ায়। তা ঠিক, এতজন লোক প্রতিদিন বাস থেকে নামে, খরচ তো কম নয়। আমি আমপুরা দাদুকে কথাটা জিজ্ঞাসা করেছিলাম, কেন খাওয়াও নিজের গাটের পয়সা খরচ করে রোজ রোজ সবাইকে শরবত? তা কি বললেন উনি? মানত করা আছে নিশ্চয়ই। উনি তো বললেন জমানো কিছু পৈতৃক টাকা পয়সা আছে, সেই পয়সা দিয়েই রোজকার খরচ চালান। উনারা আগে বেশ বড় লোকই ছিলেন, তবে বেশিরভাগ টাকাই শুনেছি ওই দাদুর নামেই ছিল। একাই তো থাকে জানি, খরচ করার জায়গা নেই বলেই হয়তো সবাইকে মাগনা শরবত খাওয়ায়। তাই হবে, বুড়োর টাকা 12 ভূতে লুটে পুটে খাচ্ছে। আমি যাই এখন, শহরের থেকে বাস চলে আসবে। দেরি হলে দাদু আবার গোসা করবে। ওরে ননি, বাস তো চলে এসেছে। দে বাপু সবাইকে, দেখিস কারো যেন কম না পড়ে। এক হাড়ি তো শরবত করেছো, কম পড়বে কি? আজকাল কিন্তু দেখছি সবাই খায় না। না না, কেন খাবে না? কত দরদ দিয়ে বানাই আমি। কোথায় গো দাদু? দাও দাও শরবত দাও, যা গরম পড়েছে। এই নিন, লাগলে আবার দেব। সত্যি দাদুর এই শরবতে কি যে জাদু থাকে, এক গ্লাস খেলেই সারাদিনে সব ক্লান্তি উধাও। কি করে বানাও বলো তো? এই আর কি, আম পোড়া, চিনি, নুন, আর যেদিন পুদিনা পাতা জোটে বাজারে। না, সত্যি এর অপূর্ব স্বাদ। আমি আমার শহরের বন্ধুদের তো বলি শুধু এই আমপোড়ার শরবত খেতেই একবার এই গ্রামে আসতে।
কিন্তু আজকাল লোক অনেক কমে যাচ্ছে। আগে 25-30 জন একসাথে আসতো। দাদু একা সামলাতে পারতো না বলে আমি আসতাম সাহায্য করতে, আর আজকে মাত্র এই কজন। তাই তো দেখছি, বসে আছে কয়েকজন, আসবে তারা। আর অনেকে নতুন, হয়তো জানেই না এই শরবতের কথা। এই যে কাকা বাবু, ভালো আছেন তো? হ্যাঁ, সে ভালো। কোনো খবর পেলে তার? না, তবে পেলে জানাবো আপনাকে। সেই যে এরকম কাঠ ফাটা রোদ্দুরে বের হলো বাসে করে, ফিরবে যখন তখন তেষ্টা তো পাবেই। আমের শরবত খাবে দেখবে, খুব ভালোবাসে। এই নাও কন্ডাক্টর কাকু, তোমার তো আবার 3 গ্লাস। হ্যাঁ তাই তো, সেই কতদিন ধরে গরমের সময় রোজ আমিই তো আসি, তাই না কাকা বাবু? আচ্ছা কন্ডাক্টর দাদা, কাল বাসে সবাইকে বলে দেবেন তো এই শরবতের কথা। নতুনরা অনেকেই হয়তো জানে না এমন সুন্দর ব্যবস্থা আছে এখানে। ওরে ও ননি বাপু, সবাইকে আর একবার করে দে তো দেখি, এদের তো গ্লাস ফাঁকা। হ্যাঁ দিচ্ছি দাদু। আরো 4-5 জন আসবে কিন্তু পরে, বাসের ড্রাইভারের সাথে। আছে তো শরবত? হ্যাঁ বাপু, অনেক আছে, পরের বাসের সবার হয়ে যাবে। ও দাদু, আমি এবারে যাই, স্কুলে যেতে হবে। ঠিক আছে, আমি একাই সামলে নিতে পারবো। 1 গ্লাস শরবত খেয়ে যা, যা গরম পড়েছে। না গো দাদু, স্কুলের ছুটির পরে যাওয়ার সময় খেয়ে যাব। এ কি তোমার নিজের নাতি নাকি? না হে, এই গ্রামেই থাকে। একদিন বাবার সাথে শহর থেকে ফিরে শরবত খেয়েছিল, তারপর থেকে প্রায়ই আসে, হাতে হাতে কাজ করে দিয়ে যায়, কিচ্ছুটি নিতে চায় না। বাহ, বড্ড ভালো ছেলে তো। আমি তো ভাবতাম আপনার নিজের নাতি। না হে, সংসারে আমার শুধু সে একটি আছে, আর কেউ নেই আগে পিছে। তবে এই ননির উপরও বেশ মায়া পড়ে গেছে, কেমন সুন্দর দাদু দাদু করে। আপনার কেউ নেই বলছেন কেন? আমরা সবাই আছি না? রোজ যাদের জন্য এত কষ্ট করেন, তারা কি আপনার কেউ না? তা হবে হয়তো, তবে আসুক সে ফিরে, তার সাথে খুব ঝগড়া করব। অমন গরমের দিনে রোদ মাথায় নিয়ে বেরিয়ে গেল, তাড়াতাড়ি ফিরবে তো নাকি? কিরে ননি, তাড়াতাড়ি স্নান করে আয়, স্কুলে দেরি হয়ে যাবে তো। এই যাচ্ছি মা। আজ টিফিনে কি দেবে মা? রুটি আর আলুর দম। একটু বেশি করে দিও। বুঝেছি, বন্ধুদের সাথে মিলে খাবি বুঝি। আচ্ছা ঠিক আছে, আমি বেশি করে দিয়ে দেবো। সব বন্ধু না, শুধু একজন বন্ধুর সাথে খাবো। আচ্ছা বাবা আচ্ছা, এখন তো স্নান করে আয় তাড়াতাড়ি। জানো তো মা, আজও আমপোড়া দাদু এই এত শরবত বানিয়েছে। উফ, কি যে ভালো খেতে, কি বলবো। আজ স্কুল থেকে আসার সময় আবার 1 গ্লাস খেয়ে আসবো। সত্যি, সেই কত বছর হয়ে গেল ওনাকে দেখছি ওখানে শরবত বিক্রি করতে। একাই থাকেন শুনেছি, তবে তুই যে ওনাকে সাহায্য করিস, এটাতে আমি খুব খুশি। দাদু তো কারো কাছ থেকে টাকাও নেন না। আচ্ছা এবার তো স্নানে যা, তাহলে সত্যি কিন্তু তোর স্কুলে দেরি হয়ে যাবে। ওরে ননি, বিকেলের বাসটা এখনো আসছে না কেন বলতো? আসবে আসবে, কোথাও হয়তো জ্যামে আটকে গেছে। তুমি বাস আসবে বলে সব সময় এত উতলা হয়ে পড়ো কেন বলো তো? বাস এলেই তো সেও আসবে। সে তো বাসে করে সবাই আসবে, আর এসেই তোমার হাতের বানানো আমপোড়া শরবত খাবে। আমাকে আর 1 গ্লাস দাও না গো, খাই। খাবি? তা খা না, অনেক আছে,
এই গরমে আরাম পাবি। ওই দেখো বিকেলের বাস এসে গেছে। এই বাসেও আমাকেও দাও। পাবে পাবে, সবাই পাবে। ননি, দে সবাইকে, কারো যেন কম না পড়ে। দাদু, এবার কিন্তু তোমার সবার থেকে দাম নেওয়া উচিত। রোজ কত মানুষ খায়, আর কিছু না হোক তোমার পরিশ্রমের একটা মূল্য আছে নাকি? বলিস কি, এইটুকু শরবতের জন্য দাম নেব? সেও তো খাবে। সে যে খাবে খাক, তুমি তো এত বানাও, কম করেও যদি দাম রাখো তাহলেও তো হয়। টাকা যা উঠলো তাই দিয়ে আরো বানাবে। না বাপু, ওসব আমি পারবো না। ভালোবেসে বানাই, তাই সবাই খায়, আর তার জন্যই তো রোজ বানাই। তার থেকেও কি দাম নেব নাকি? কেন দাম নেবে না কেন? সে কোন হুমড়া চোমড়া লোক? দেখ ননি, তোকে আমি নিজের নাতির মতোই ভালোবাসি, কিন্তু তার নামে কখনো কিচ্ছু বলবি না, বুঝলি? আর হ্যাঁ, মানুষকে গরমের দিনে শরবত খাইয়ে তার টাকা আমি নিতে পারবো না। তোর না পোষালে আর কাল থেকে আসিস না। তার কথা তুই কি জানিস বেটা? আমাক কি হয়েছে ননি? কাকাবাবু কোথায় গেল? তোমার চোখে জল কেন? না, আমি দাদুকে কত ভালোবাসি, কিন্তু দাদু আমাকে একটুও ভালোবাসে না। আমি তো দাদুর ভালোর জন্যই বলেছি। কি হয়েছে বলো দেখি। রোজ দাদু এই গরমের মধ্যে আম পোড়া শরবত বানায়, কত কষ্ট হয়। তাই বলেছিলাম যে শরবতের কিছু করে দাম নিতে। দাদু রাগ করে চলে গেল। তুমি কি জানো ননি, কাকাবাবু এখানে রোজ কেন শরবত বিলি করে? কার জন্য কাকাবাবু রোজ অপেক্ষা করে? কার কথা আমাকে রোজ জিজ্ঞাসা করে? না তো, সে কে কাকু? কাকাবাবুর ছেলে বাদল। কিন্তু দাদুর যে কেউ নেই জানতাম। আজ আর সত্যি কেউ নেই, সেই কবেকার কথা। প্রায় 15 বছর আগে এই রকমই গরমকালে এইখান থেকে বাসে করেই কাকাবাবুর ছেলে শহরে গেল। ফেরার পথে বাসটা দুর্ঘটনা ঘটায়, অনেকেই মারা যায়, তার মধ্যে বাদলও ছিল। আমি সেই বাসের কন্ডাক্টর ছিলাম। তারপর আমি বেঁচে যাই। আহত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলাম। কাকাবাবুর মুখের দিকে তাকিয়ে বাদলের মৃত্যুর খবরটা এখনো পর্যন্ত দিতে পারিনি। কাকাবাবু আজ এত বছর ধরে রোজ এখানে অপেক্ষা করে নিজের ছেলের ঘরে ফেরার। আম পোড়ার শরবত বানিয়ে সবাইকে খাওয়ায়, এই আশায় যে তার ছেলে একদিন ফিরে আসবে, গরমের মধ্যে বাস থেকে নেমে শরবত খাবে। দাদু জানতে পারেনি বাস দুর্ঘটনার কথা? দুর্ঘটনার কথা শোনার পরই অজ্ঞান হয়ে বেশ কিছুদিন হসপিটালে পড়েছিল। শরীরের একদিক নাড়তেও পারতো না। তারপর আস্তে আস্তে ঠিক হয়েছে। ছেলের মারা যাবার ব্যাপারে জানতো না? না, আমরা সবাই মিলে ঠিক করেছিলাম কাকাবাবুকে এসব কিছুই জানাবো না, সহ্য করতে পারবে না। এবারে স্ট্রোক হলে আর বাঁচানো যাবে না। দাদুর মনে এত কষ্ট। কাকাবাবু যতদিন বাঁচবে এই আশা নিয়েই না হয় বাঁচুক যে একদিন না একদিন ছেলে ফিরবে। আমার খুব কষ্ট হচ্ছে কাকু। বৌদি গো, একটা কথা ছিল। হ্যাঁ বল। কবে আসবি না তাই তো? না বৌদি, আসবো, তবে একটু তাড়াতাড়ি কাজ গুছিয়ে দিয়ে চলে যাব। ঠিক আছে, যাবি নাকি কোথাও? কাল আমার মেয়ের বিয়ে। বলিস কি? কবে ঠিক হলো? আমাদের জানাসনি কেন? এই তো গত পরশু ছুটি নিলাম না, সেই দিনই তো এসেছিল মেয়ে দেখতে। কি বলছিস? পরশু দেখে গেল আর কালকে বিয়ে? এরকম হয় নাকি আবার?
হ্যাঁ বৌদি, সেটাই তো। তুমি তো জানো আমার মেয়ে কেমন রোগা লিকলিকে। ভালো ছেলে আর কে বিয়ে করতো, খুব চিন্তায় ছিলাম বৌদি। আর পরশু যে এলো তার এক দেখাতেই পছন্দ হলো, আর বিয়ের তারিখও ঠিক করে ফেললো। ভালো মতো খোঁজ খবর নিয়ে দেখেছিস তো? বিয়ে বলে কথা। আমি তো সেরকম কিছু দেখিনি, তবে আমার এক মাসি এনেছিল সম্বন্ধটা। বললো তো খুব ভালো, খুব তাড়া দিচ্ছিল যে। জানি না বাবু, এত তাড়াতাড়ি সব ঠিক হয় সে তো আগে কখনো শুনিনি। সত্যি বলতে কি, আমিও প্রথমে হকচকিয়ে গিয়েছিলাম গো। ছেলের মা সোনার বালা দিয়ে পাঠিয়েছিল, মেয়ে পছন্দ হলে একেবারে পুড়িয়ে পাকা কথা বলে নিতে। ছেলে কি করে সেটা জানিস? দিনে নাকি চামড়ার কারখানায় কাজ করে, আর রাতের বাজারে মাছ বেচে। মাঝে মাঝে কাজে বাইরেও যেতে হয়। তুই ভালো করে একটু খোঁজ খবর নে রে মিনু। মেয়ের বিয়ে বলে কথা, সারাটা জীবন তোকে কাটাতে হবে। কি করি বলো তো বৌদি, মাসিও খুব চাপ দিচ্ছে। আমার তো আর কেউ নেই, খোঁজ খবরই বা নেব কি করে? আজকাল কত কি হচ্ছে জানিস? হ্যাঁ গো বৌদি, আমার মেয়েটাকে বেচে দেবে না তো? শোন মিনু, একটু সময় নেওয়ার চেষ্টা কর। বল, টাকা পয়সা জোগাড় করতেও তো কিছু সময় লাগবে। ঠিক বলেছো বৌদি, দেখি বিকেলে কথা বলে। এই জানো, মিনুর মেয়ের বিয়ে ঠিক হয়েছে। বাহ, ভালোই তো। টাকা চেয়েছে বুঝি? না, তবে টাকা দিতে তো হবেই, অনেকদিন আগেই একবার বলেছিল। ঠিক আছে, যা লাগবে দিয়ে দাও। আমাদের অনেক বিপদে ও পাশে দাঁড়িয়েছিল। আমি তো ভেবেছিলাম বিয়ের বেনারসিটাই দেব, সাথে কিছু টাকা। আচ্ছা, যা ভালো বোঝো। তার হচ্ছে কোথায়? কালই বলে বিয়ে। কাল বিয়ে? ওই আগে বলেনি তো। আমিও কি চাই জানতাম আগে, আজই তো বললো। বাবা, কি এমন গোপনীয়তা? কোনো রাজা মহারাজার সাথে বিয়ে হচ্ছে নাকি? না গো, মজা নয়, আমার কিন্তু চিন্তাই হচ্ছে। পরশু নাকি ছেলে এসেছিল দেখতে, একেবারে সোনার বালা সঙ্গে নিয়ে। পছন্দ হলে পাকা কথা বলে যাবে, দুদিনের পরেই বিয়ে। ওরে বাবা, এ তো ঝট মাংনি পট বিয়া। ডাল মে কুছ কালা হ্যায় বলছো? বুঝতে পারছি না, ওদের এত তাড়া কিসের? যাক, ওদের ব্যাপার ওরাই বুঝুক। টাকা পয়সা কি লাগে দেখো। আর একটা কথা, প্রতি মাসে 1 তারিখেই এসে মাইনের টাকার কথা বলে। আজ তো মাসের মাইনাটাও চাইলো না। তাহলে বিয়ের টাকাটা দিচ্ছে কে? ওর মাসি? মাসির কি উদ্দেশ্য? মাসি? বরের মাসি আর কোনের পিসি? না, মেয়ের মায়ের মাসি। তারা তো তাড়াহুড়ো কেন? আচ্ছা ছাড়ো, দেখো কি হয়। তুমি কেঁদো না মা, আমার যা হওয়ার হবে। সারা জীবন আমাকে বড় করার জন্যই সব করেছো। জানি না রে, যা করতে যাচ্ছি তাতে তোর মঙ্গল করছি না অমঙ্গল করছি। আমাকে ক্ষমা করে দে মা। তোমার যা ঠিক মনে হচ্ছে তাই তুমি করছো, তারপর যা হবে তা আমার কপাল। তবে দেখো মা, আমি যেখানেই থাকি, যেমনই থাকি, কখনো কাঁদবো না, কখনো তোমাকে কোনো দোষ দেব না। আমি তোকে জলে ফেলে দিচ্ছি না তো মা। উফ, কি যে করি আমি। তোর সেই কোন ছোটবেলায় তোর বাবা আমাদের ছেড়ে চলে গেল। বাবা কেন ছেড়ে গেল মা আমাদের? চুপ করে থেকো না মা, এতদিন বলনি। কাল তো আমি চলেই যাব চিরদিনের মতো, আজ তো বলো মা। খুব খারাপ ছিল মানুষটা, কারখানায় কাজ করত, রোজ কাজের শেষে নেশা করে বাড়ি ফিরতো, তারপর রোজ গালিগালাজ, সামান্য কারণে আমাকে মারতো। কিচ্ছু বলতাম না রে, তুই ছোট ছিলি, মুখ বুজে সহ্য করতাম। বাপের বাড়ির লোকজন তুলে কথা বলতো। তোমার বাপের বাড়ি মানে আমার মামা বাড়ি? এখন তো আর কেউ নেই। হ্যাঁ, বাবা মারা গেল, ভাইটাও বিয়ে করে কাজের খোঁজে দিল্লি না কোথায় চলে গেল। আপন বলতে এই মাসি, জানিস তো আমার বিয়েও এই মাসেই ঠিক করেছিল। তোর বাবাও কেমন আত্মীয় হয়। কিন্তু বাবা চলে গেল কেন মা? একদিন নেশার চোটে একেবারে অন্য মানুষ তোকে কোলে নিয়ে রওনা হয়েছে, অন্য কোথাও চলে যাবে বলে। আমার আর মাথা ঠিক রইল না, জোর করে তোকে ছিনিয়ে নিলাম। তারপর কেঁদো না মা, আর কত কাঁদবে বলো?
জ্ঞান হওয়ার পর থেকেই দেখে যাচ্ছি তুমি কাঁদছো আর কাঁদছো। আমারও সেদিন মাথা ঠিক ছিল না, ওর জামা কাপড় যা ছিল সব ছুঁড়ে বাইরে ফেললাম। যাও, বেরিয়ে যাও বলছি ঘর থেকে। বেরিয়ে যাব আমি? আমার বাড়ি এটা, আসুন বেরিয়ে যাব, তবে আমার মেয়েটাকে দে। না না না, হাত দেবে না আমার মেয়ের গায়ে। তুমি মানুষ নও, একটা জন্তু, পশু একটা। কি? আমি জানোয়ার? তাহলে থাক তুই এ বাড়িতে একা একা, আমি আমার মেয়েকে নিয়ে যাবই। যা, পালা পালা এখান থেকে, না হলে আজ এই আঁশবটি দিয়ে কেটেই ফেলবো তোকে, জানোয়ার একটা। সেই যে চলে গেল, আর ফিরে আসেনি। বাবা কোথায় চলে গিয়েছে মা? সে খবর আমার জানা নেই, আমি জানার চেষ্টাও করিনি, জানার প্রবৃত্তিও হয়নি আমার। তোকে বড় করতেই আমি তখন হিমশিম। তুই হয়তো ভাবছিস আমারই সব দোষ, বাবার কাজ ছাড়া করে রেখেছি তোকে। না না মা, সে কথা আমি বলিনি। তুমিই আমার বাবা আর তুমিই আমার মা, কোনো অভিযোগ নেই আমার। তুমি যা বলবে আমি তাই করব সারা জীবন। আমি কালই বিয়ে করে নেব মা, যেমন তুমি বলেছো। আমার মন মানছে না রে, ভুল করছি না তো আমি, যদি তোকে আর কখনো ফিরে না পাই? তুমি অত চিন্তা করো না মা, যা হওয়ার হবে। একবার ভাবি, তোর তো বিয়ে একদিন দিতেই হবে। মাসি নিজে এত আগ্রহ দেখাচ্ছে, খুঁজে পেতে সম্বন্ধ জোগাড় করে এনেছে, কোনো দাবি দাবা নেই, বিয়ের খরচও মাসি জোগাড় করেছে। এর থেকে কি ভালো হতে পারে বল? সে তুমি যা ভালো বোঝো, আমার কোনো আপত্তি নেই, তবে একটু সময় পেলে ভালো হতো। আমি মানসিকভাবে নিজেকে একটু গুছিয়ে নিতে পারতাম, ফাইনাল ইয়ার পরীক্ষাটাও দিয়ে দিতে পারতাম। আমিও সে কথা বলছিলাম রে, ও বাড়ির বৌদিও তাই বলছিল। ওদের এত তাড়া কিসে? ভাবলাম ভগবান বুঝি এতদিনে মুখ ফুটে চেয়েছেন, আবার কোনো নতুন বিপদের মুখে ফেলছি না তো তোকে। হে ভগবান, তুমিই বলো আমি কি করব? ভগবানকেই যখন ডাকছো তখন সবকিছু ভগবানের হাতেই ছেড়ে দাও মা, কেন মিছে নিজেকে দোষারোপ করছো? আজ তোর বাবার উপর আরো রাগ হচ্ছে। মেয়ের বিয়ের সব খোঁজ খবর, সবকিছুর জোগাড় যন্ত্র আয়োজন সবই তো তারই করা উচিত ছিল, একদিনও পরে খোঁজ নিল না আমাদের। স্বার্থপর একটা জানোয়ার, পশু। তুমি একটু শুয়ে পড়ো মা, সকাল তো হতেই চললো। না, ঠিক করে নিয়েছি আমি, এ বিয়ে আমি দেব না। না না, কিছুতেই দেব না। এমন করো না মা, তোমার এখন কোনো খরচা হচ্ছে না, পরে বলো তো কোথায় পাবে টাকা? সংসার চালাতেই তোমার রাত দিন এক করতে হচ্ছে। হোক, তা বলে তোকে জলে ফেলবো নাকি? জানা নেই শোনা নেই, একদিন দেখি দুদিন পরে বিয়ে, আর মাসি এত টাকা পাচ্ছে কোথায়? না না, এ বিয়ে হবে না, পরে ওই বৌদি দাদা বাবুদের কাছ থেকে টাকা ধার করে তোর বিয়ে দেব। কি রে মিনু, মা মেয়ে এখনো ঘুমোচ্ছিস নাকি? কথায় বলে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। তুমি ঘরে এসো দিদিমা। না রে বাপু, আমি এই দাওয়াতেই বসি, কত কাজ বলতো আজ। পড়ে পড়ে ঘুমোলে চলবে? ডাক ডাক, তোর মাকে ডাক। এটা তো মিনুদের বাড়ি, তাই তো? হ্যাঁ আসুন মা, দেখে যাও কারা এসেছে। ও মা, বৌদি তুমি? আসুন দাদা বাবু। তোর মেয়ের বিয়ে বলবি না আমাদের? না বললেও আমরা কিন্তু চলে এসেছি আশীর্বাদ করতে। বিয়ে হচ্ছে না বৌদি, এই বিয়ে আমি দেব না।
কি বলছিস রে হতভাগী, বিয়ে দিবি না মানে? হ্যাঁ, আমি আমার মেয়ের বিয়ে দেব না। হায় হায়, এদিকে আমি সব ঠিক করে এলাম, পাত্রপক্ষের কাছে আমি মুখ দেখাবো কি করে? সে তুমিই বোঝো, আমি নিতুর বিয়ে আজ দেব না। হ্যাঁ, আমরাও বলেছিলাম, এত তাড়াহুড়ো কেন? ভালো মতো দেখে বুঝে সময় নিয়ে বিয়ে দিলে ভালো হতো না? আমি তো সব দেখে শুনেই কথা পাকা করেছি। মন্দিরে বিয়ের ব্যাপারে কথাও বলে এসেছি, রাত্রে লোকজনও খাওয়াবো, সব জোগাড় হয়েছে। না মাসি, আমি বললাম তো মেয়ের বিয়ে আমি দেব না। তোমাকে এত টাকা কে দিয়েছে শুনি? পাত্রপক্ষেরও এত তাড়া কিসে? কেমন ধরো পাত্রের মা, নিজেরা মেয়ে না দেখে একেবারে সোনার বালা দিয়ে ছেলেকে পাঠিয়েছে পাকা কথা বলতে। হ্যাঁ মাসিমা, শুনে আমাদেরও একটু কেমন কেমন মনে হলো। পাত্রকে আপনি নিজে কতদিন ধরে চেনেন? চিনি, মানে এই তো দেখলাম সেদিন এখানে এসেছিল তো। সে কি, একদিন দেখলেন আর বিয়ে ঠিক করে ফেললেন? যদি ধূর্ত লম্পট হয়, আজকাল খবরে দেখছেন না টাকা দিয়ে বিয়ে করে অন্য কোথাও মেয়ে পাচার করে দিচ্ছে। না না মাসি, আমি কিছুতেই এই বিয়ে হতে দেব না। তুমি আমাদের সাথে এমন শত্রুতা করতে পারলে মাসি? বলো, কি অপরাধ করেছি তোমার কাছে? না না মাসিমা, আপনি ঠিক করেননি এটা। হ্যাঁ হ্যাঁ, আমিই দোষী। আগের থেকেই আমার সব জানিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু কি করব, ও যে পই পই করে বারণ করেছিল। এই মিনুর বিয়েও আমি ঠিক করেছিলাম। বাবলু ছেলেটা খুব একটা খারাপ ছিল না, কারখানায় চাকরি করত, কিন্তু ও যে নেশা করত সে তো আমি জানতামই না। আমার জীবন শেষ হয়েছে, তাতে আমি তোমাকে দোষ দেই না মাসি। তবে আমার মেয়ের জীবন নিয়েও ছিনিমিনি খেলছো তুমি। ছি মাসি, ছি। বল রে মা, বল আমাকে, আমি কিচ্ছুটি মনে করব না। নিজের কেউ নেই, তাই তোকেই নিজের পেটের মেয়ে ভাবি আমি। কতদিন কেঁদেছি তোর সাথে বাবলুর ছাড়াছাড়ি হবার পর। আমি বিশ্বাস করি না। তাহলে কি তুমি এমন করতে পারতে? লোভ। কে টাকা দিয়েছে তোমাকে? বল মা, বল, তোর মুখে যা আসে তুই তাই বল। তুই কি জানিস এ ঘর থেকে বেরিয়ে বাবলু কোথায় গিয়েছে? জানিস না তো? আমি জানি। বাবলু পুরো বদলে গিয়েছিল। চামড়ার কারখানায় সে ভালোই কাজ করে, একাই থাকে, আর সময় পেলে লোককে সাহায্য করে। বাবা কোথায় তুমি জানো দিদিমা? আচ্ছা থাক, এইসব কথা এখন বলছো কেন মাসি? কি যায় আসে আমাদের? একবারও খোঁজ নিয়েছে আমাদের? হ্যাঁ, সব সময় খোঁজ নিত আমার কাছে, তবে লজ্জায় ও এখানে আসতো না। সেই দিন থেকে কোনো দিন আর নেশা করেনি ও। আমি বিশ্বাস করি না, সেই পশুটা কখনো মানুষ হতে পারে না। আর তার সাথে এই বিয়ের কি সম্পর্ক? সম্পর্ক আছে রে মা। এই বিয়ে আমি ঠিক করিনি, এই বিয়ে ঠিক করেছে নিতুর বাবা বাবলু। ছেলে ওর কারখানাতেই কাজ করে, বড় ভালো ছেলে, ছোট থেকে চেনেও। মাছের ব্যবসাটাও দাঁড় করিয়ে দিয়েছে ওকে। কি বলছো দিদিমা, বাবা সব করেছে? হ্যাঁ, তোর জন্যই করেছে মা। বিয়ের সব খরচ সে তিল তিল করে সঞ্চয় করেছে এতদিন ধরে, বুঝলি মিনু? আমাকে অন্য কেউ টাকা দেয়নি, দিয়েছে তোর বর বাবলু। সে তো বুঝলাম, তবে হঠাৎ করে বিয়ের এত তাড়া কেন? সময় নিয়েও তো হতে পারতো। হ্যাঁ, সেটাও তো একটা কথা। হ্যাঁ, ঠিকই কথা, সেরকমই কথা ছিল। বাবলু ঠিক করেছিল একদিন আমাকে নিয়ে এসে মিনু আর নিতুর কাছে ক্ষমা চাইবে, তারপর ধুমধাম করে বিয়ে দেবে। বাবা আসতো আমাদের কাছে, দেখেছো মা, ভগবান তোমার কথা শুনেছেন। ছেলের মায়ের হঠাৎ ক্যান্সার ধরা পড়েছে। মরার আগে তার শেষ ইচ্ছে ছেলের বউকে নিজের হাতে ঘরে তোলার। ক্ষমা করো, ক্ষমা করো আমাকে মাসি, ক্ষমা করো আমাকে। যা নয় তা তোমাকে বলেছি, তাকেও বলেছি। তাকে বলো মাসি আমাকে ক্ষমা করতে, ক্ষমা করতে। মাসি কি মা নয়? মারা কি কখনো রাগ করতে পারে সন্তানের উপর? তবে তবে বাবলু আর তুই দুজনেই দুজনের কাছে ক্ষমা চেয়ে নে মা। আবার নতুন করে
সংসার গড়ে তোল মা, নতুন করে সংসার গড়ে তোল। কিন্তু বাবা কি আর আসবে এখানে? ধুর পাগলি, তোর আজ বিয়ে আর তোর বাবা আসবে না? ওই দেখ আম গাছের পেছনে কে? দেখো বউ, আমি সময় মতো চলে এসেছি, একটুও দেরি করিনি। ও বউ, বউ তুমি কি রাগ করে আছো? ও বউ, বলো না বউ। তুমি কাঁদছো কেন বউ? আমি কি করেছি বউ? তুমি আমাকে বকো বউ, আমার উপর রাগ করো, কিন্তু কেঁদো না। কেউ কি তোমাকে কিছু বলেছে বউ? তুমি চুপ করবে একটু? বকে বকে আমার মাথা ধরিয়ে দিলে। না না বউ, আমি আর কথা বলবো না। তুমি কাঁদছো কেন বলো? আমার খুব বাবা মায়ের কথা মনে পড়ছে। বাবা এসেছিল তাও কতদিন হয়ে গেল। তোমার তো এসবের কোনো খেয়ালই নেই। তুমি যা বলবে আমি তাই করবো বউ। বলো কি করতে হবে? আমি তোমার বাবা সাজবো? না না, আমি না, হারান খুড়োকে বলছি তোমার বাবা সাজতে। উফ, চুপ করবে তুমি? আমি বাপের বাড়ি যাব, কয়েকদিন থাকবো বাবা মায়ের কাছে। ও এই কথা, তা যাও না, যতদিন ইচ্ছে থেকে এসো। বাহ, খুব খুশি হলে মনে হচ্ছে। সারাটা দিন পাড়া ঘুরে বেড়াবে? ওটি হচ্ছে না। তুমিও যাবে আমার সাথে। আমি একা যাব নাকি? ওসব চালাকি রাখো। না না বউ, আমি কোনো চালাকি করিনি, আমি তো ভালো ভেবেই বললাম। কি ভেবেছো আমি কিছু বুঝি না? আমি চলে গেলেই তো তোমার ভালো। সারাদিন ওই হারান খুড়োর সাথে টই টই করে পাড়া ঘুরে বেড়াবে। না না বউ, আমি বাড়িতেই থাকবো। বাড়িতে আমি তোমাকে থাকতে দিলে তো? আমার সাথে আমার বাপের বাড়ি যাবে, ব্যাস। জামাই হিসেবে বাবা মায়ের প্রতি তোমার তো একটা কর্তব্য আছে নাকি? কোনোদিনই তো কিছু করলে না। আমারই কপাল খারাপ। ও বউ, আবার কাঁদছো তুমি? আমি যাবো তোমার সাথে, ভালোই হবে, বেশ ঘুরে আসা যাবে। কয়েকদিন ধরেই ঘুরতে যেতে ইচ্ছা করছিল, খুব আনন্দ হচ্ছে আমার। আমার মন খারাপ আর দেখো ওনার আনন্দের শেষ নেই। তুমি রাগ করো না বউ, আমার বড় ভয় করে। আবার ন্যাকামো করা হচ্ছে। পরশু সকালে বেরোবো, তৈরি থাকবে। এখন যাও, পুকুরে স্নান করে এসে খেয়ে আমাকে উদ্ধার করো। এই তো যাচ্ছি। আবার কারোর সাথে গল্প জুড়ে দেরি করো না, তাহলে কিন্তু। না না বউ, যাবো আর আসবো। লাট সাহেবের ওঠার সময় হলো। একটু বেশি ঘুমিয়ে পড়েছিলাম। তুমি রাগ করো না বউ, আর কোনোদিন ঘুমাবো না। থাক, আর আদিক্ষেতা করতে হবে না। যাও, এই হাড়ি কলসিগুলো বাজারের দোকানে দিয়ে এসো। একটাও যদি ভেঙেছে তো তোমার একদিন কি আমার একদিন। একটা কথা বলবো বউ? টাকা চাই নিশ্চয়? হবে না। আমি এদিকে খেতে খেতে হাড় মাস কালি করবো, আর তুমি টাকা উড়িয়ে ফুটানি দেখাবে? বলে পেয়েছোটা কি? না বউ, আমার টাকা চাই না। তাহলে চাই কি? বলছিলাম, তোমার বাবা মায়ের জন্য আজ হাট থেকে কিছু কিনলে হয় না? এতদিন পরে যাবে তুমি, মানে আমিও তো যাব। বাবা, আজ সূর্য কোন দিকে উঠলো? তোমার আবার এসব চক্ষু লজ্জা কবে থেকে হলো? তুমিই তো বলো, কারো বাড়ি অনেকদিন পরে গেলে কিছু নিয়ে যেতে হয়। থাক, সে আমার বাবা মায়ের জন্য কি নিতে হবে আমি বুঝবো। তাড়াতাড়ি এইগুলো দিয়ে এসো। আরে কানাই আছে, এসো এসো। তা কি নেবে বলো? এই বুঝি বউ দিদি? হ্যাঁ ভাই, এই আমার বউ। ও বউ, এই যে সেই শাড়ি দাদা। কি নেবে বৌদি? একটা শাড়ি আর একটা ধুতি। দেখো বউ, ওই লাল শাড়িটা কি সুন্দর, তাই না? আবার বেশি কথা বলছো। আমি যেটা পছন্দ করব সেটাই নেব। আচ্ছা ঠিক আছে। এই দুটো তাহলে দিয়ে দেই। আর এই লাল শাড়িটাও দেবো নাকি? না না, ওটা লাগবে না। এই ধুতি আর এই শাড়িটা দিয়ে দাও। এই নাও। ও বউ, একটু তেলে ভাজা খাবো, টাকা দেবে? হাটে এসেই খাই খাই শুরু হয়ে গেল। আচ্ছা, এই নাও। আমি খাবো না কিন্তু। তাড়াতাড়ি খেয়ে বাড়ি চলো,
কাল 7 সকালে বের হতে হবে। হ্যাঁ বউ, তেলে ভাজা খেয়ে চলে যাব। তাড়াতাড়ি একটু পা চালাও, এইটুকু চলতেই তো অর্ধেক দিন পার করে দিলে। উফ, খুব পায়ে ব্যথা করছে, মিষ্টির হাঁড়িটাও খুব ভারী। মনির শরীর একেবারে। চলো তাড়াতাড়ি। কি রে তোরা? তোমাদের কথা খুব মনে পড়ছিল বাবা, তাই চলে এলাম। খুব ভালো করেছিস। আয় আয় মা, আয় ভেতরে আয়। এসো বাবা। তোদের কতদিন পরে দেখলাম, এসে ভালোই করেছিস। হ্যাঁ মা, তোমাদের কতদিন দেখিনি। বাবা তো তবু কিছুদিন আগে গেছিল। এই দেখো, তোমার জন্য শাড়ি এনেছি, বাবার জন্য ধুতি এনেছি। এসব আবার কি দরকার ছিল বাবা কানাই? ঠিকই তো, তোরা এসেছিস সেটাই অনেক। আমার ইচ্ছে হয়েছে তাই এনেছি। তোমাদেরকে তো আমার কিছু দিতে ইচ্ছে করে নাকি? তোরা এতদিন পরে এলি, কিন্তু তোদের যে একটু যত্ন আত্তি করব সেই অবস্থাও আমার নেই। কেন, কি হয়েছে? আর বলো না, অদৃষ্ট, সবই অদৃষ্ট। এবার একটু ফসল হয়নি। কেন গো বাবা, আমাদের অত বড় চাষের জমি, তাতে একটুও ফসল হয়নি? না রে মা, তোর বাড়ি থেকে ফেরার পরে বেশ কিছুদিন অসুস্থ ছিলাম। খেতে চাষ করার তো আর কেউ নেই। তাই আর চাষবাস কিছুই হয়নি। তাহলে তো খুবই মুশকিল হয়ে গেল। আমি যদি আপনাকে চাষের কাজে সাহায্য করি? তুমি চুপ করবে? চাষের কি জানো তুমি? ঘরে তো 1 গ্লাস জল গড়িয়েও খাও না, সারাদিন পাড়া বেরিয়ে বেড়াচ্ছ। তুমি করবে কিনা সাহায্য? একটা কাজ করতে গিয়ে অন্য একটা অনর্থ ঘটিয়ে ছাড়বে। আহা, এরকম করে বলিস না জামাইকে। তুমি আর ওর পক্ষ নিও না তোমার। সংসারের পেছনে খাটতে খাটতে আমার হাড় মাস কালি হয়ে গেল। আহ, এই তোর এক দোষ মা, খালি মাথা গরম করে ফেলিস। তবে চিন্তার ব্যাপার তো একটু আছেই। চাষের জন্য মহাজনের থেকে টাকা নেওয়া আছে। মহাজন এমনিতে ভালো মানুষ, তবে 4-5 মাস পরে টাকা তো শোধ দিতে হবে, না হলে সুদ তো বাড়তেই থাকবে। তুমি চিন্তা করো না বাবা, আমি দেখছি কি করতে পারি। হ্যাঁ রে, জামাই গেল কোথায় বলতো? কোথায় আর যাবে, পাড়া বেড়াচ্ছে হয়তো। আর কোনো কাজ আছে নাকি ওর? তোর বাবাও তো বলদ দুটোকে নিয়ে মাঠে গেল। বয়স হয়ে গেছে এখন, আর একা হাতে পারে না। তার উপরে অসুস্থ থাকার কারণে দুর্বল হয়ে পড়েছে। চলো তোমা, একবার মাঠে যাই, দেখি কি অবস্থা। সেরকম হলে আমি না হয় একবার মহাজনের সাথে কথা বলবো। একজন দিনমজুর যদি মাঠের কাজে লাগানো যায়। চল তাহলে, দুপুরে খাবারটাও নিয়ে যাই। তবে জামাই তো এখনো ফিরলো না। আমরা চলে গেলে বাড়ি এসে বসে থাকবে একা একা, খাবে কি? ছাড়ো ওর কথা। ওর জন্য কি সব কাজ ফেলে বসে থাকবো নাকি? ওর কি কোনো দায়িত্ব আছে? বাবা যে একটা অসুবিধায় পড়েছে, সেটার তো কোনো খেয়ালই নেই ওর। ঘুরে বেরিয়ে দিন কাটাচ্ছে। তুই কিন্তু মা জামাইকে বড় অবজ্ঞা করিস। মাথায় তুলে ধান দুব্বো দিয়ে পুজো করতে আমি পারবো না মা। অকর্মার ঠেকি একটা। আমার হাড় মাস এক হয়ে গেল। ও যখন আসবে আসুক, না খেয়ে থাকবে বসে। চলো এখন বাবার কাছে যাই। ও বাবা, এখানে বসে আছো যে? আবার শরীর খারাপ করছে নাকি? না রে মা, ক্ষেতের দিকে একবার তাকিয়ে দেখ। ভাগ্য করে জামাই পেয়েছি রে। তাই তো,
এ তো আমাদের জামাই। সেই ভোরবেলায় খেতে চলে এসেছে, আগাছা পরিষ্কার করছিল। তারপর আমি বলদ দুটোকে নিয়ে আসতে লাঙল দিল। আমাকে কাল রাতেই বলে রেখেছিল আমার বুড়ো হাড়ে আর জোর আছে সব করার। সত্যি এটা ও? ঘরে তো একটা কুটোও নাড়ে না। জামাই আমাদের সোনার টুকরো, তুই মিছেই ওর উপর রাগ করিস। পুরো মাঠ লাঙল দিয়ে দিয়েছি বাবা, কাল থেকেই বীজ ফেলতে পারবেন। আরে বউ, তুমি কখন এলে? ও বউ, তুমি কি রাগ করেছো? আসলে বাবার অসুবিধা দেখে আমি আর চুপ করে বসে থাকতে পারলাম না। তুমি রাগ করো না বউ। তুমি বাবা পুকুরে হাত ধুয়ে নাও। আর কটা দিন থাকবি না তোরা? না মা, অনেক দিন তো হলো, এবার ফিরি। আমার তো ওখানে কাজ আছে, আর বাবার চাষের জমিও এখন তৈরি। যা উপকার করলো কানাই, তোর বাবা সারাদিন জামাইয়ের প্রশংসায় পঞ্চমুখ। এই তো জামাই, যাই তোদের খাবার ব্যবস্থা করি। তুমি কি আমার উপর রাগ করে আছো বউ? কোনো কথা বলছো না যে? আমি খেতে গেছিলাম বলে রাগ করে আছো? ও বউ, বউ। চুপ করবে তুমি? সারাদিন খালি বাজে কথা, মাথা গরম করিও না কিন্তু। একটা কথা বলবো বউ, রাগ করবে না তো? আবার আদিক্ষেতা, কি বলবে বলো? আমি তোমাকে না জিজ্ঞাসা করে আর একটা কাজ করেছি। আবার কি করেছো? কোথাও কোনো গন্ডগোল পাকিয়েছো? না না, সেসব নয়, একটা জিনিস কিনেছি। ও, তেলে ভাজা কিনে খেয়েছো বুঝি? না বউ, তা নয়, এইটা কিনেছি তোমার জন্য। এটা তো সেদিন ওই দোকানে ছিল। আমার এত পছন্দ হয়েছিল, তাই না জানিয়ে তোমার জন্য কিনেই ফেলেছি। টাকা পেলে কোথায়? তুমি যে রোজ আমাকে টাকা দাও, সেখান থেকে জমিয়ে রেখেছিলাম, তাই দিয়ে কিনেছি। তুমি কি রাগ করেছো বউ? তোমার পছন্দ হয়নি? কেঁদো না বউ। খুব পছন্দ হয়েছে। আমি তোমাকে মাঝে মধ্যে ঠিক বুঝতেই পারি না, এমন এমন কাজ করে ফেলো তুমি, যাতে গর্বে আমার বুক ফুলে যায়। তুমি কাঁদছো বউ? কাঁদবো না তো কি করব? আমি এমনই একটা দজ্জাল বউ তোমার, সবসময় তোমাকে বকতে থাকি। কিন্তু বিশ্বাস করো, ভারী ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি। সে আমি ভালোই বুঝি বউ। এ কি, আবার রাগ করলে নাকি?